ঢাকার বুকে তখন সন্ধ্যা, কমে এসেছে আলোর ছটা, বেড়েছে বিয়েবাড়ির হুই হুল্লোড়, ক্রমে ক্রমে হচ্ছে অতিথিদের আগমন। এক একজনকে এক একভাবে আপ্যায়নে ব্যস্ত শিকদার বাড়ির কর্ত্রীরা। মাগরিবের আজান পড়ায় সাউন্ড সিস্টেম আপাতত বন্ধ, জিরোচ্ছে ওটা। এসি বাড়িতেও মানুষের গায়ের ভ্যাপসা গরম ছোটাছুটি করছে। ঘেমে নিয়ে অস্থির সাদিফ, পরনের পাতলা শার্ট চুপচুপে, একটুখানিক স্বস্তি মিলছে না মস্তিষ্কের। প্রচণ্ড হাঁসফাঁস করছে সে, কাজের ফাঁকে ফাঁকে বারবার দুপাশে মাথা নাড়ছে। যতবার মাথা নাড়ছে ততবার ছি ছি বলছে। সে কতগুলো বছর ধরে পিউকে ভালোবাসে, বিয়ে করতে চায়। এই শুদ্ধতম চাওয়ার পেছনে আর কোনো কারণ নেই। অথচ আজ সামান্য মারিয়াকে শাড়িতে দেখে অমন হা করে চেয়েছিল। না সাদিফ, তুই তো চরিত্রহীন নস। তবে এমন করলি কেন? আচ্ছা, মৈত্রী মেয়েটাও তোর শাড়ি পরেছে, মারিয়ার থেকেও দ্বিগুণ সেজেছে, ওর দিকে কেন তাকালি না তাহলে? মারিয়ার দিকেই কেন তাকালি? তার কি তারা চিহ্ন মেজাজ আরো খাতারা চিহ্ন রাপ হয়। নিজের প্রতি তিতিবিরক্ত হয়ে শার্টের বোতাম খুলে দেয়। কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরমে অতিষ্ঠ শহর। বাইরে গেলেও যেন চামড়া পুতারা চিহ্ন রে যায়। টগবগ করে মাথার ঘিলু। তার থেকেও অতিষ্ঠ সে নিজের ওপর। যতবার নিজের বোকামি, হাংলামির কথা ভাবছে ততবার হচ্ছে এমন। বেশ অনেকক্ষণ কাটল তার টানাপোড়েন। স্বীয় মস্তিষ্কের দ্বন্দ্ব, কুলকিনারা হিম সমুদ্রের অসহায় নাবিক মনে হলো নিজেকে। শেষে পরমুহূর্তে নিজেকে বাঁচাতে অমর যুক্তি সাজালো, মনকে বোঝালো, মারিয়া আমার বন্ধু। সম্পর্কটা আগে যেমন তেমন থাকলেও এখন তো ভালো। তাই ওর দিকে মুগ্ধ হয়ে তাকানো অন্যায় কিছু নয়। মেয়ে দেখলেই খেয়ে ফেলা টাইপ, কিংবা মুখ দিয়ে লালা ঝরছে এরকম কুৎসিত নজরে তো চাইনি। উহু, একবারও না। সব সময় এলোমেলো থাকা মেয়েটিকে প্রথমবার শাড়ি আর খোপায় দেখে একটু ভালো লাগা এমন দোষের কিছু নয়। সাদিফ মাথা ঝাঁকাল। এই যুক্তির সঙ্গে সে সহমত। পছন্দ হয়েছে কথাগুলো, কিন্তু কোথাও একটা খটকা রয়ে গেল। সোফায় বসে পড়ল কাজ ফেলে। আজমল তাকে দেয়ালে লাইট বসানোর কাজ দিয়েছেন। সেটিং করেছে ইলেকট্রিশিয়ান। এখন শুধু সাজাবে সে। সাদিফ মাঝপথে লাইটগুলো পায়ের কাছে ফেলে চিন ধরে বসে থাকে। নিজের চরিত্র নিয়ে কেমন যেন সন্দেহ জাগে। এই যে সে আরেক মেয়ের দিকে তাকিয়েছে, কয়েক সেকেন্ডের জন্যও অপলক চেয়ে থেকেছে, এটা কি পিউকে ঠকানো হলো না? তাহলে তাকালো কেন? মারিয়াকে কি ভালো লাগতে শুরু করছে আজকাল? সাদিফ সচেতন ভাবে মাথা তুলল। নো, নো বলে আওড়াল। ঠিক তখনই সামনে কাকতালীয়ের মতো হাজির হলো মারিয়া। কপাল কুঁচকে বলল, এ কি আপনি বসে আছেন কেন? ফাঁকিবাজি করা হচ্ছে। আমি কিন্তু আঙ্কেলকে জানিয়ে দেব। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ তাকালো। তার কপালেও ভাঁজ পড়েছে তখন। মারিয়া দুষ্টুমি করে হাসল। অমন করে তাকাতে দেখে বলল, ভয়ও পেলেন? আরে মজা করলাম। জিরুচ্ছেন? শরবত খাবেন? টার্ড। এতক্ষণের চিন্তিত সাদিফ নিমিষে হেসে জানালো, নো থ্যাঙ্কস। বলেছেন যে এটাই অনেক। কাল তুমি বলার পর আজ আবার আপনিতে ফিরে আসায় মারিয়ার হাসি কমে এলো খানিক। তবে ধরা দিল না। জিজ্ঞেস করল, আমি কি আপনাকে হেল্প করব? সাদিফ উঠে দাঁড়িয়ে বলল, করতে পারেন। হেল্পিং হ্যান্ড পেতে কার না ভালো লাগে। আচ্ছা, কি করতে হবে? উৎসাহী চিত্ত মারিয়ার। এই যে লাইটগুলো দেখছেন, আমি টুলের ওপর দাঁড়ালে একটা একটা করে আমার হাতে দিলেই হবে। পারবেন? মারিয়া কাঁধ উঁচায়। এ আর এমন কি? আচ্ছা দাঁড়ান, আমি এক্ষুনি গ্লাসটা রেখে আসছি। তার হাতে গ্লাস ছিল জুসের। নিজেই খেয়েছে। সেটা রাখতে ডাইনিং টেবিলের দিকে ছুটল। সাদিফ চেয়ে থাকলো সেদিকে। তারপর চমৎকার করে হেসে ফেলল। বুকে হাত রেখে দেখল, না, হৃদস্পন্দন স্বাভাবিক। তার গতিবিধি ঠিকঠাক। এই যে এতক্ষণ মেয়েটার সামনে দাঁড়িয়ে এত কথা বলেছে, সে নিজেও ঠিক ছিল। সেই তখনকার মতো একবারও জগৎ ভুলে চেয়ে রয়নি। তার মানে ওটা ছিল সেকেন্ড খানিকের ইনফ্যাচুয়েশন। হয়তো ফার্স্ট টাইম শাড়ি পরা দেখেই হয়েছিল। তবে আর চিন্তার কিছু নেই। সে ভালো, ভদ্র ছেলে, আগেও যেমন ছিল এখনো আছে, ইনশা আল্লাহ ভবিষ্যতেও থাকবে। সাদিফ বুক ভরে শ্বাস নিল। মারিয়ার সাথে তুমিতে নামা যাবে না। বেতারা চিহ্ন পদসংকুল সম্বোধন এসব। কখন না মাখো মাখো সম্পর্ক মায়ের চোখে পড়ে, আর তিনি বিয়ে ঠিক করতে বসে পড়েন। এই বাড়ির মহিলাদের তো কাজই এই, এর সাথে ওর, ওর সাথে এর বিয়ে নিয়ে ভাবা। পিউয়ের জন্য মাঝে মধ্যে ভীষণ ভালো লাগা কাজ করে তার। এই যে মেয়েটা তার মতো এত লয়াল একটা বর পাচ্ছে লাইফে।
ও কি আদৌ রাখে এই খবর? জানলে খুশিতে দু তিনটে আচ্ছা রকেট নিশ্চয়। সে তুষাতুর চোখে আশেপাশে তাকালো। পিউকে খুঁজল নীরবে। মেয়েটাকে ভালো করে দেখাই হলো না আজ। সামনে এসেছিল যদিও, সে দেখেনি। আজও শাড়ি পরেছে, কেমন লাগছে ওকে? সেদিনের মতোই অপরূপা নিশ্চয়। পিউয়ের দুনিয়া ঘুরছে, বক্ষে উত্থাল পাতাল। তার মধ্যে থাকা হৃদয়টা টলছে দিগবিদিক। চিনচিন করছে সেখানে। তুষারের ন্যায় জমে গিয়েছে ধূসরের এই হঠাৎ কাছে আসায়। শাড়ির পাড় ভেদ করে তার উন্মুক্ত পেটের শক্ত হাতের নরম স্পর্শে দেহের শিরা উপশিরা স্তব্ধ। সেই ক্ষণে ধূসর চাপও প্রয়োগ করল সেখানে। ফলস্বরূপ পিউ পেছনের দিকে হেলে এলো। একরকম তাকে, তার পিঠকে টেনে খিচে বুকের সাথে মেশাল ধূসর। অমনি পিউয়ের গা শুদ্ধ হাই ভোল্টেজের মতো ঝাঁকুনি দিল। হাত থেকে একটু খালি প্লেটটা পড়ে গেল মেঝেতে। ঝনঝন শব্দ করে নিভে গেল। কাচের প্লেট হলে তারা চিহ্ন নিয়ে গড়িয়ে যেত নির্ঘাত। অথচ এই শব্দ পিউয়ের উদ্বলিত তনুমনের কাছে কিচ্ছু না। এর থেকেও জ্বরে চলছে তার বক্ষস্পন্দন। ওর থেকেও জড়াল তার শ্বাস প্রশ্বাস। ধূসর তার কাঁধের ওপর অবিন্যস্ত চুলগুলো সযত্নে ছড়িয়ে দিল এক পাশে। চুরি পরা হাতটা মুঠোতে নিল। আঙুলে আঙুল স্লাইড হলো। সেই শিরশিরে আঙুল উঠে এলো চুরিতে। একটা একটা করে ছুঁয়ে গেল। ধূসর আঙুলের ভাঁজে আঙুল ডবায়। পিউ নড়তে চড়তে ভুলে গেছে। বিস্ময়ে হতবিহবল সে। শ্বাস গলার কাছে বন্দি। কাঁপার তোপে হাঁটুর হাড় খুলে যেন পা দুটো আলাদা হয়ে যাবে এখন। ভেতর ভেতর নিজের এই কাপা কাতারা চিহ্ন পির প্রতি ফুঁসে উঠছে কখনো। তার মন জানে, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত সে চায় ধূসর ভাই কাছে আসুক। একটু প্রেমিক সুলভ আচরণ করুক। বিমোহিত চাউনিতে চেয়ে দেখুক তার গোলগাল মুখবিবর। অথচ যখনই আসে, সেই ভার নিতে সে অক্ষম। শরীরের কাপা কাপি আর হৃৎপিণ্ডের লাফালাফির দায় সে বিদ্বিষ, দিশেহারা। ধূসর আচমকা তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বাহুতে অচিরাত টানে পিউয়ের হাত দুটো গিয়ে আঁকড়ে ধরল তার পাঞ্জাবির কলার। ধূসরের একটা হাত জায়গা পেল ওর লতানো কোমরে। যা থেকেও চুইয়ে পড়ছে ঘাম। পিউ চোখ বুজে ফেলে। গাছের পাতার ফাঁক গলে বাইরের হলুদ আলো এসে নিক্ষেপ হয় তার মুখমণ্ডলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সন্ধে নামানোয় ঘরের আলো তখনও নেভানো। ধূসর মনোযোগ দিয়ে দেখল সেই মুখ। হলুদ শাড়ি পরনে মেয়েটিকে এই আলোয় ঠিক যেন প্রতিমার মতো লাগলো তার। কাটা কাটা নিখুঁত মুখশ্রীর অদ্ভুত এক প্রতিমা। সাউন্ড সিস্টেম তখন বেজে উঠল। ফুল ভলিউমে চলছে, তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। গানটা। পিউ চট করে আঁখি মেলল। হতবাক হয়ে পড়ল শুনেই। এই গান, এই সময়ে কে ছাড়ল? তার মনের কথা কি পড়ে ফেলল কেউ? কিন্তু ঘরে যে ওরা দুজন। রাদিফের থেকে ফোনটাকে তারা চিহ্ন রে নিল সাদিফ। মাথায় একটা চাটি মারার সাথে কষে একটা তারা চিহ্ন মুগছু তারা চিহ্ন অরল হিজিবিজি গান বাজানোয়। এটা গান হলো? কি বাধাই করার মতো লিরিক্স! এসব মুরব্বীদের সামনে শোনা যায় নাকি? ছেলেটা মন খারাপ করে ঠোঁট উল্টে নিচে নেমে আসে। সাউন্ড সিস্টেম মেতে ওঠে অন্য গানে। সালমান খানের বিখ্যাত ঠান্ডা ঠান্ডা, দিল দিওয়ানা গান শুনে ছোট ছেলেটা মুখ ভাতারা চিহ্নমায়। বুক চিনচিন গান এখন কি ট্রেন্ডে আছে ভাইয়া তো আর জানে না। ব্যাকডেটেড কোথাকারে। পিউ ভাবতে গিয়ে যখনই মাথা নামায়, ধূসর এক আঙুল দিয়ে চিবুক উঁচু করে ধরল। চোখাচোখি হলো দুজনের। নিখাদ দৃষ্টিতে মিলে গেল পিউয়ের সরল চাউনি। কালো আইরিশ দুটোতে গুলিয়ে গেল সে। শ্যামলা চেহারার পুরুষটিকে সৌম্য দর্শনের বরাবরের মতো তুঙ্গে তুলল। এই ঘোষণা সে সহস্রাধিক বার করেছে। তবু যেন ক্ষান্ত হচ্ছে না মন। শান্তি পাচ্ছে না অন্তঃস্থল। ধূসরের ধারাল চোখ দুটো ঘুরে এল তার অধর হতে। তারপর সমগ্র গ্রীবায়, চক্ষু, গাল, ভ্রু, পল্লবের একটা ছোট্ট চুলও বাদ পড়েনি তাতে। বড় তৃষ্ণা মিটিয়ে দেখে গেল, হরিণী নয়নজোড়ায় সন্তে টানা কালো কাজলের প্রলেপ। পিউয়ের দ্রুত শ্বাস প্রশ্বাসের সাথেই তার ত্রস্ত এক প্রশ্ন ছুটে এলো। কার জন্য সেজেছিস এত? পিউ চটককে তারা চিহ্নটে তাকালো। শান্ত কণ্ঠের এমন সাবলীল প্রশ্নের ভার কয়েক মুহূর্ত তাকে নিস্তব্ধ করে রাখে। ধূসরের চোখে চকচকে দুষ্টুমি। জানা উত্তর শুনতে চাওয়ার জন্য অধর ঘেঁষে ছুটছে চিকন হাসি। পিউ মাথাটা নামিয়ে নিল। বলতে চাইল, আপনার জন্য। আপনি ছাড়া কে আছে আমার? কিন্তু কথা ফুটল না। কণ্ঠরোধ হয়ে আটকে থাকল গলবিলে। পরপর সাহস জোগাল, প্রয়াস চালালো। ধূসর ভাই নিজে থেকে এত কাছে এসেছেন। কেন এসেছেন? ভালোবাসেন বলেই তো।
নিশ্চয়ই তাকে কোনো সুযোগ দেওয়ার ছুতোয়। এই সুযোগ হাতছাড়া করা যাবে না পিউ। আজ বলতেই হবে। ওনার পেছনে মনে মনে যা সারাক্ষণ বলিস, আজ সব বল। বল, আপনার জন্য সেজেছি। জানতে চা, সুন্দর লাগছে আমায়। পিউ জিভে ঠোঁট ভেজায়, শ্বাস ছেড়ে প্রস্তুতি নেয় বলার। সেই মুহূর্তে বাইরে থেকে রাদিফের গলা ভেসে এলো। উদ্গ্রীব হয়ে ওকে ডাকছে ছেলেটা। পিউপি কোথায় গেলে? তোমার বন্ধু এসেছে, খুঁজছে তোমায়। এই পিউপুকে দেখেছ? প্রশ্ন করা আগন্তুক না বলে চলে গেল। খুশে এলো দুজন। যত্রতত্র দুজনের থেকে ছিটকে দুদিকে সরে গেল। পিউ এক মুহূর্তে দাঁড়ালো না। ফ্লোর থেকে ফেটে যাওয়া মেলামাইনের প্লেট হাতে তুলে দুরন্ত পায়ে ছুটল। ঝুমঝুম করে বেজে গেল তার পায়ের উপর। ধূসর আর চোখে সেই শব্দের দিক চেয়েরও। গা পুড়ছে উষ্ণতায়, বুক লাফাচ্ছে শীতলতায়। এক এমন টানা পড়েন। সে এসির ফুল ভলিউম বাড়িয়ে ক্লান্ত ভঙ্গিতে শুয়ে পড়ল বিছনায়। তানহা এসেছে। বেস্ট ফ্রেন্ডের বোনের বিয়ে, সে না আসলে চলে। বসার ঘরে তাকে বসেছেন সুমনা। নাস্তাও খেতে দিয়েছেন এর মধ্যে। রাদিফকে পাঠিয়েছিলেন পিউকে খবর দিতে। সেই মতোই ছেলেটা হুলস্থুল বাজিয়ে গলা ছেড়ে রেখেছে। তানহা আগেও বাড়িতে এসেছিল। পিউয়ের জন্মদিনে শুধু এসেছে, কেককে তারা চিহ্নটেছে, উপহার দিয়ে চলে গিয়েছে। কিন্তু এবার থাকবে সপ্তাহখানেক। বিয়ের আমেজ না যাওয়া অবধি পিউ ছাড়বে না ওকে। সামনে ফাইনাল পরীক্ষার চাপে বাড়ি থেকে মঞ্জুর করতে চায়নি তাদের আবদার। পিউ তার মাকে দিয়ে ফোন করানোর পরই তানহার মা রাজি হয়েছেন। মুরব্বীদের আবেদন তো ফেরানো যায় না। তানহা আগেভাগে তৈরি হয়ে এসেছে। সবার সাথে থিম মিলিয়ে লাল পাড়ের হলুদ শাড়ি। পিউ আস্তে ধীরে সিঁড়ি বেয়ে নামল। এতটা সময় তানহাকে ফোন করে, কখন আসবি, কত দূর আছিস বলে বলে অস্থির হওয়া মেয়েটা আচমকা ওকে দেখে কেমন খুশি হলো না। এই অসময়ে আসার জন্য উল্টো বিড়বিড় করে করা বকাঝোকা করল। কি হতো এখন না আসলে? রাদিফ না ডাকলে? ধূসর ভাই আরেকটু কাছাকাছি থাকতেন। ভাবতেই পিউয়ের মেরুদণ্ড অনুষ্ণ স্রোতে ভেসে যায়। তানহা ওকে দেখেই মুখে হাসি টেনে এড়িয়ে গেল, স্ফূর্ত চিত্তে সুথাল। কেমন আছিস? পিউ হাসল। ভেতর ভেতর ধূসরের কাছে বেশিক্ষণ থাকতে না পারার আক্ষেপে ফেটে গেলেও প্রকাশ না করে বলল, ভালো। তুই আসতে অসুবিধে হয়নি তো? না না, বাবার গাড়ি নামিয়ে দিয়ে গিয়েছে। একক উদ্ধৃতি চিহ্ন। সুমনা বললেন, তুই কি খাচ্ছিলি? হাতের ভাতের প্লেট দেখে প্রশ্ন করেছেন তিনি। পিউ নরম চোখে তাকালো সেই থালার দিকে। সামনে ভেসে উঠল ধূসরের আঙুল চেটে খাওয়ার দৃশ্যটুকু। মুহূর্তে রক্তে রক্তে বইল শিহরণ। অস্বাভাবিকভাবে চোখ বুজে ফের খুলল। উত্তর দিতে গিয়ে গলা কাঁপল ঈষৎ। বলল, হ্যাঁ। আচ্ছা, যা, হাত ধুয়ে তানহাকে নিয়ে ওপরে যা। আমি পুষ্পকে নিয়ে ছাদে যাই। সময় হয়ে এলো অনুষ্ঠানের। পিউয়ের পাশ কাটিয়ে প্রস্থান নিলেন তিনি। তানহা সুযোগ বুঝে ওকে দুহাতে আঁকড়ে ধরে বলল, জানিস কি হয়ে? বলতে বলতে থমকাল সে। উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি, তুই তারা চিহ্ন পছিস কেন এত? পিউ অসহায় চোখে চাইল। তানহা চিন্তিত গলায় বলল, তোর কি শরীর খাতারা চিহ্ন রাপ লাগছে? আমার বোধ হয় হার্ট অ্যাটাক হবে রে। একক উদ্ধৃতি চিহ্ন। তানহা আটকে উঠল। হেমা, কেন? পিউ ওর হাতটা নিয়ে নিজের বুকের বাপাশে রাখল। জিজ্ঞেস করল, কিছু ফিল করতে পারছিস? তানহা নিজেই চমকে গেল তার বুক কাতারা চিহ্ন পুনি দেখে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল। পিউয়ের দৃষ্টি বদলালো শিথিলতায়। দীর্ঘশ্বাস ফেলল। তানহা কিছু বুঝতে পারছে না, সে জানে ওর বোঝার সাধ্যই বা কই। তার মতো ভালোকে বুঝবে। ধূসর ভাইয়ের দূরে যাওয়া যেমন তার মন খাতারা চিহ্ন রাপের কারণ, তার হঠাৎ এমন কাছে আসার চমক ডেকে আনে মরণ। পুষ্পকে ছাদে নেওয়া হলো। অতি সাদরে বসানো হলো স্টেজে। বাড়িটার ছাদে প্রচুর জায়গা। রেলিং ঘেঁষে লাগানো গাছ, আর এক কোনায় বসানো লোহার চেয়ার টেবিল ছাড়া পুরোটা ছাদই ফাঁকা প্রায়। এতে অবশ্য সুবিধাই হয়েছে ওদের। নাচানাচির জন্য শক্তপোক্ত স্টেজ আর মেহমান বসানোর ভালো জায়গা মিলেছে। পুষ্পর গালে সবার আগে আমজাদ শিকদার হলুদ ছোঁয়ালেন। এই বিয়েতে একমাত্র নাখোশ ছিলেন তিনি, অথচ ক্রমে ক্রমে মেয়ের হৃষ্ট চোখমুখ তার সমস্ত মনস্তাপ ভুলিয়ে দিচ্ছে। একে একে মিনা বেগম, আফতাব, রোবা সবাই হলুদ লাগালেন। ধূসরের পাল্লা এলেও তাকে খুঁজে পাওয়া গেল না। তার পদতুলি তখনও ছাদে পড়েনি। পুষ্প মন ভরে হাসছে। গাল দুটো দুপাশ থেকে ফুলে উঠছে হাসিতে। যেন জায়গা পাচ্ছে না গেড়ে বসার। একটু আগেই চলে গিয়েছে ইকবাল। যেমন চোরের মতো এসেছিল, অমন চোর হয়ে গিয়েছে।
বেশ কয়েকবার এমন পাঁচিল টপকে আসায় দক্ষ সৈনিকে পরিণত হয়েছে ও। সেই প্রথম যেদিন এসেছিল, পুষ্পর এখনো মনে আছে, হাঁটু চিলে একাকার হয়েছিল তার। অথচ এখন কি আরামসে স্পাইডার ম্যানের মতো পাঁচিল লাফিয়ে পার হয়। তবুও প্রতিবার পুষ্পর বুক টিপ টিপ করে। আজও করেছে। সে নিশ্চিত কারো বাড়িতে চুরি করতে দিলে ইকবাল অনায়াসে করে ফেলবে। কেউ জানবে না। এই যে বিয়ে বাড়ির অগণিত লোকের ভিড়ে এসে কনেকে চুমু খেয়ে গেল, কেউ টের পেয়েছে। কথাটা ভেবেই তার গাল জোড়ার তারা চিহ্ন তাপ হয়। তখন ইকবালের অমন আকস্মিক প্রেম তারা চিহ্ন ক্রমণের ভার সামলাতে সময় লেগেছে অনেক। ছেলেটা মাঝে মধ্যে এত পাগলামো করে। এই যে এখন লজ্জায় বারবার হাত চলে যাচ্ছে ঠোঁটে। ফেরার সময় মারিয়ার দিক তাকাতেই পারছিল না। মেয়েটা শুধু মিটিমিটি হেসেছে। তার লিপস্টিকে ভর্তি ঠোঁট দুটো হঠাৎ খালি হয়ে যাওয়ায় সে কি ঠাট্টা। কুণ্ঠার মিষ্টি যন্ত্র তারা চিহ্ন নাই আজ তাকে বিক্ষিপ্তভাবে ছুতারা চিহ্ন রে ফেলেছে ইকবাল। সাদিফ যেদিকে যায়, মৈত্রীর চোখ সেদিকে। কেমন ক্যাবলার মতো চেয়ে থাকে। কি দেখে এত? অমন ন্যাকা ন্যাকা, লজ্জা লজ্জা ভাব করে তাকানো দেখে গা পিত্তি জ্বলে যাচ্ছে তার। দাঁত চেপে তারা চিহ্ন হজম করছে। না পারছে কিছু বলতে, না পারছে শুইতে। পুষ্পর বিয়ে উপলক্ষে তার বন্ধুরাও এসেছে। জটলা বেঁধে এক জায়গায় দাঁড়িয়ে ওরা। দুজনের গলায় ক্যামেরা ঝুলছে। সাদিফ ফুরসত পায়নি নিজেরটা আনার। এত কাজ, এর মধ্যে আবার মৈত্রীর তাকানোর যা তারা চিহ্নলায় লুকিয়ে থাকছে। বন্ধুদের জটলার মধ্যে ঢুকে বাঁচতে চাইছে এক প্রকার। নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা তার। যখনই সামনে থেকে সরছে, মৈত্রীর নেকলেস জড়ানো গলাটা রাজহাঁসের মতো উঁচু হয়ে আসছে। চোখে মুখে ফুটছে গোয়েন্দাগিরি, যেন সে কি নাকি। ওকে খুঁজে না পেলে মেয়ের জীবন বৃথা। সাদিফ মনে মনে নিজের কপাল চাপড়ায়। যার এমন করে তাকানোর কথা তার খোঁজ নেই, আর এই মেয়ে। সেই সময় পিউয়ের দিকে একবার তাকালো সে। মেয়েটা স্টেজের দিক নিষ্পলক চেয়ে আছে। ঠোঁটের কোণ ঘেঁষে মিষ্টি, মিহি হাসি। চারপাশের লাল সবুজ আলোগুলো তির্যকভাবে মুখে বসেছে। খোলা চুলের আস্ত এক হলুদ পরি যেন। সাদিফ সিদ্ধান্ত নিল ওর পাশে গিয়ে দাঁড়াবে। শার্টের দুই হাতা ঠিকঠাক করে পা বাড়াল। এর আগেই তানহা ফোন হাতে ছুটতে ছুটতে পিউয়ের কাছে এসে থামল। থেমে গেল সে। বাড়ানো পথযুগল ইউটার্ন করে অন্যদিকে হেঁটে গেল। তানহা হাঁপাচ্ছে। ঘন ঘন শ্বাস তুলে রাখল। পিউ, পিউ, পিউ ভ্রু কুচকে তাকায়। পুষ্পুকে বাড়ির সবাই হলুদ মাখাচ্ছে। এমন নয়নাবিরাম দৃশ্য দেখার মাঝে বাধা পেয়ে সে বীর তারা চিহ্নিত বোধ করল। কি? তানহা বুকে হাত দিয়ে একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করে। সিঁড়ি বেয়ে দৌড়ে ওঠায় কষ্ট হয়ে গিয়েছে। সময় নিয়ে বলল, ধূসর ভাইয়ের স্টোরি দেখেছিস? স্টোরি দিয়েছেন? দেখিস নি? পিউ দুপাশে মাথা নাড়ল। দেখ, এক্ষুনি দেখ। তানহার কণ্ঠ অধৈর্য। পিউ নিজের ফোন খুলে ফেসবুকে ঢুকল। সার্চ লিস্টে সবার ওপরেই ধূসরের নাম। দিনরাত 24 ঘন্টায় তো চোখ লাগিয়ে বসে থাকে ওখানে। আইডিতে ঢুকে দেখল কোনো স্টোরি নেই। তবে 4 ঘন্টা আগে টাইমলাইনে একটা ছবি পোস্ট করেছে। তাও গেটের কাছে পার্লামেন্টের লোকজন নিয়ে একটা গ্রুপ ফটো। তারপর তানহার দিক তাকালো। অনীহ কণ্ঠে বলল, এটা দেখার কি আছে? এমন ভাব করলি যেন আমার সাথে কাপল পিক দিয়েছে। তানহা বিভ্রান্ত হলো। পিউয়ের ফোনটা হাতে নিয়ে ঘেঁটে দেখে বলল, কি আশ্চর্য, তোর এখানে শো করছে না কেন? উনি কি তোকে হাইড করে দিয়েছেন? কি শো করবে? এই তো 1 ঘন্টা আগে যেটা পোস্ট করেছেন। একক উদ্ধৃতি চিহ্ন। তানহার চোখ মুখ সিরিয়াস। পিউ এবার আগ্রহী হলো। বলল, দেখি তোর ফোন। তানহা নিজের ফোন বের করে দেখালো। সত্যিই স্টোরি দেয়া। তবে ছবি টবি নয়। ইংরেজি অক্ষরে সাজানো কয়েকটা লাইন মাত্র। যতবার তুই শাড়ি পরিস, ততবার আমি মরে যাই। কুনহুই। বুঝতে পারি, আমার শক্ত মনের প্রথম দুর্বলতা তুই হলেও তোর পরনের শাড়ি সেই দুর্বলতা টেনে হিচড়ে বাইরে আনতে সক্ষম। ইন ইংলিশ। উজ্জ্বল আলোয় তখন ঝলমলে বাড়ির ছাদ। কান ফাটানো মিউজিক আর অসাধারণ সুরের সাজান সাজান গান। আশেপাশে মানুষের কোলাহল। একে ওকে ডাকাডাকি, হাসাহাসি, এই এত সব আওয়াজের মধ্যে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল পিউ। তার অক্ষিকোটর অচল, স্তম্ভিত। ওষ্ঠযুগল তিরতির করে কাতারা চিহ্ন পছে। নিদারুণ কম্পনে মেতেছে বক্ষপট। কপাল বেয়ে ঘাম এসে কান ছুড়ল। তার সূক্ষ্ম ছোঁয়া দেখা গেল নাকের ডগায়। ফোন ধরে রাখা আঙুলগুলোও ঠকঠক করে কাঁপে। তানহা ফুস করে শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ল। পিউয়ের এসব হাবভাব তার পরিচিত।
কিছু বলতে যাওয়ার আগেই ওর হাত থেকে ফোনটা খসে পড়তে নেয় ফ্লোরে। তানহার বুক ছ্যাঁতো করে ওঠে, হকচকিয়ে কোনো মতে ধরে ফেলে। প্রাণের চেয়েও প্রিয় মোবাইল ফোনকে বাঁচাতে পেরে বুক ভরে শ্বাস নেয়। এই ফোন, মায়ের কানের কাছে তার অক্লান্ত ঘ্যানঘ্যানানির ফল। এটা নতারা চিহ্নস্ত হলে ভার্সিটি ওঠার আগের আর জুটবে না কপালে। মেয়েটা পিউয়ের প্রতি একটু বিরক্ত হলো বটে। একটা মেসেজ দেখে এত কাপা কাতারা চিহ্ন পির কি হলো? বলল, সারাদিন ভালোবাসি ভালোবাসি করে লাফাস, অথচ ওদিক থেকে কোন ইঙ্গিত এলে মৃগীর রোগীর মতো ছটফট করিস কেন? পিউ দেয়ালে ফুটবল দেহটা ঠেস দিয়ে দাঁড়ালো। অদ্ভুত গলায় হাঁসফাঁস করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ধূসর ভাই, ধূসর ভাইয়ের মনে এত প্রেম, এত একক উদ্ধৃতি চিহ্ন। তানহা হাসল, কাঁধ দিয়ে ওর কাঁধে ধাক্কা মেরে বলল, গরম পড়ছে তো? ঘামের মতো ধূসর ভাইয়ের প্রেম ফোটায় ফোটায় বাইরে আসছে। পিউ মাথা নামিয়ে নিল, সিমেন্টের খাঁজকা টাফ্লোরের দিকে চেয়ে বলল, এমন প্রগাঢ় অনুভূতি, এতটা ভালোবাসা, এতটা চাওয়া কিভাবে লুকিয়ে রাখেন উনি? কেন সামনে এসে বলে দিচ্ছেন না? এই অন্তরালে লুকিয়ে ভালোবাসার মানে কি? তানহা হাত নেড়ে বলল, বলে দিলে তো খেল খতম হয়ে গেল। ধূসর ভাই হলেন ইউনিক মানুষ। ওকে নাচানোর এত দারুণ বুদ্ধি হাতছাড়া করাটা বোকামো হবে। আর এমন বোকামো কি ওনাকে মানায়? পিউ উদাস কণ্ঠে বলল, জানি না। ওনার মনে কি আছে উনিই ভালো জানেন। মাঝে মাঝে মনে হয় আমাকে চেনেনি না। এমন ভাব করেন যেন খুব কাছে দাঁড়িয়ে থাকা আমিটা তার অপরিচিত। চোখের সামনে আমাকে দেখেও ভান করেন কেউ নেই। আবার হুট করে একদম কাছে চলে আসেন। এমন এমন কথা বলেন আমারই কথা হারিয়ে যায়। ওনার অতর্কিত কাছাকাছি আসার চমকে দিশেহারা হয়ে পড়ি। নিতে পারি না। শ্বাসবন্ধ হয়ে আসে, যেন এক্ষুনি মরে যাব। তোদের এই অদ্ভুত প্রেমের রসায়ন বোঝার মতো ভালো ছাত্রী আমি নই। এমনিতেই ইংরেজিতে আমার অবস্থা করুন। এত বড় একটা ইংরেজি কথার বাংলা করতে গিয়ে আমার কি অবস্থা হচ্ছিল জানিস? দাঁত খুলে পড়ছিল প্রায়, যখন বুঝলাম কি লেখা ছুটতে এসেছি ভাই। আর দেখ উনি কি চালাক, স্টোরি দিয়েছেন ভালো কথা, তোকে হাইড করে দিলেন। মানে সাপ ও মোর রবে রাখিও ভাতারা চিহ্ন মবে না টাইপ বুদ্ধি। ওনার তো বালিশ না, ইট মাথায় দিয়ে ঘুমানো উচিত। পিউ মুচকি হাসল, কণ্ঠে লজ্জা ডেলে বলল, ওনার যে শাড়ি এত প্রিয়, আগে জানলে বছরের 12টা মাসে আমি শাড়ি পরে থাকতাম। তানহা ভ্রু কপালে তুলে ফেলল, টেনে টেনে বলল, বাবা, পারা যায় না। তোদের এই মাখো মাখো প্রেম দেখলে আমার মত সিঙ্গেল মানুষের বুকে ব্যথা করে। পিউ জবাব দিল না। তার হরিণী দুই লোচন তখনও নিচে। ডান পায়ের বুড়ো আঙুলটা ফ্লোর খোঁচাচ্ছে। দুপাশে গালের মাংস ফেপে উঠেছে ক্রমে। রতারা চিহ্ন তলাল চোখা নাকে বিন্দু বিন্দু ঘাম। ওপরের ঠোঁটটা চেপে বসেছে নিচের ঠোঁটে। চোখে মুখে স্পষ্ট কুণ্ঠা দেখে তানহা ভ্রুকুচকে বলল, একটা সামান্য পোস্ট দেখে এত লজ্জা পাচ্ছিস পিউ? তোকে দেখে মনে হচ্ছে এক হাত ঘোমটা দিয়ে বাসর ঘরে বসে আছিস, আর ধূসর ভাই দরজা আটকে এগিয়ে আসছেন ফষ্টি নষ্টি করার জন্য। পিউ হতভম্ব চোখে চাইল, নাক মুখ কুচকে বলল, ছি, অশ্লীল মেয়ে। হ্যাঁ সত্যি বললে দোষ। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ সোজা হয়ে দাঁড়ালো, হয়েছে, এত সত্যি বলতে হবে না। চল, আপুকে হলুদ মাখিয়ে আসি। উল্টোপথ দিয়ে মারিয়াকে আসতে দেখেই থেমে গেল সাদিফ। কেন যেন মনে হলো, মারিয়া নয়, বিপদ সংকেতের সেই লাল চিহ্নটা এগিয়ে আসছে তার দিকে। সতর্কতায় চট জলদি এপাশ ঘুরে হাঁটা ধরল সে। কিন্তু বিধিবাম, মারিয়া দেখেই ডাক ছুড়ল, এই শুনুন। ছেলেটা থমকাল, চোখ বুজে, জিভকে তারা চিহ্নটে দাঁড়িয়ে পড়ল। দেখে ফেলেছে রে। মারিয়ে কাছে এসে দাঁড়াতেই হাসি হাসি মুখ করে ফিরে চাইল। সে দুই ভ্রু গুটিয়ে বলল, আমাকে দেখেই চলে যাচ্ছিলেন কেন? সাদিফ আকাশ থেকে পড়ার ভান করল, কই, আমি তো দেখিনি আপনাকে। দেখেছিলাম নাকি? মারিয়া সন্দেহী চোখে চাইল। সাদিফ নিষ্পাপ মুখ করে বলল, সত্যিই দেখেনি। ট্রাস্ট মি। তাও কপাল শিথিল হলো না তার। সাদিফ বলল, আজকাল পৃথিবী থেকে কি বিশ্বাস জিনিসটা উঠে গেল নাকি? কেউ সহজে বিশ্বাসই করে না দেখছি। এমন ভাবে চেয়ে আছেন, মনে হচ্ছে আমি। একক উদ্ধৃতি চিহ্ন। আমি, রপর আর কথা খুঁজে না পেয়ে থেমে গেল। সে যে সত্যি মারিয়াকে দেখেই পালাচ্ছিল এটা ওকে বুঝতে দেয়া যাবে না। কিন্তু কেন পালাচ্ছিল? মেয়ে তো ভালো। দোষ ওর নিজের ভেতর। কে বলেছিল এই মেয়েকে এত সাজগোজ করতে? আর করেছেই বা, এত সুন্দর লাগতে হবে কেন? এতে যদি সে একটু মুগ্ধ চোখে তাকায়, অপরাধটা কার?
অবশ্যই ছেলে জেতার। মেয়েদের দোষ তো দুনিয়ায় কেউ ধরেই না। কিন্তু এতে পিউকে ঠকানো হবে, যা তার পক্ষে ইহকালে সম্ভব নয়। তবে গলার দাপুটে ভাবটা বেশিক্ষণ টিকল না সাদিফের। আমি প্রপর এই কথা ভুলে আমতা আমতা করল। মারিয়া বুকের সাথে দুই হাত বেঁধে বলল, বিষয়টা তা নয়। আমার একটা প্রশ্ন ছিল, অনুমতি দিলে করতাম। জি জি নিশ্চয়। একক উদ্ধৃতি চিহ্ন। কাল আপনি নিজেই আমাকে তুমি করে বললেন। আমাকেও বলতে বলেছেন, যদিও আমার মুখে আসছিল না। এখনো আসছে না। কিন্তু আপনিই তো শুরু করেছিলেন। এমনকি কাল যতক্ষণ আমরা একসাথে ছিলাম আপনি তুমি করেই ডেকেছেন আমাকে। তাহলে এই তুমিটা আবার আজকে আপনি হয়ে গেল কেন? সাদিফকে বিচলিত দেখালো না, বরং চমৎকার করে হাসল। তত্ত্বকে শোধিত দন্তপাটির উন্মুক্ত হাস্যে মারিয়ার বক্ষপিঞ্জর দুলে ওঠে পুনরায়। সাদিফ বলল, আসলে কিছু সম্পর্ক আছে যেখানে শুধুমাত্র আপনি মানায়, বাকি সব হাঁপছাড়া, বেমানান। আমার কেন যেন মনে হচ্ছিল আপনাকে তুমি করে বলার চেয়ে আপনি করে বললে বেশি শ্রুতিমধুর লাগবে। তাই জন্য এক্সপেরিমেন্ট করলাম, দেখলাম না আমি ঠিক, আপনিটাই বেশি ভালো। আমাদের সম্পর্কে এটাই সঠিক এবং সুন্দর। আর সম্বোধনেই বাকি আসে যায় বলুন ম্যালেরিয়া, বন্ধুত্বটা তো একই রকম আছে, তাই না? মারিয়া দুদিকে ঠোঁট টেনে হাসল, একরকম জোর করে ভেতর থেকে টেনে আসা হাসি। সাদিফের কণ্ঠে তুমিটা যে তার অমৃতের মতো লাগে কি করে বোঝাবে। আপনি শুনলেই হৃদয়ের ব্যথা লাগছে তার। মনে হচ্ছে আবার ঠেলে দিচ্ছে দূরে। কাল যতবার তুমি তুমি বলেছে, হাওয়ায় ভাসছিল সে। ভেতর ভেতর দীর্ঘশ্বাস ফেলল মারিয়া। কপাল খারাপ হলে যা হয়। মিহি কণ্ঠে সায় মিলিয়ে বলল, আচ্ছা যেটা আপনার খুশি। সাদিফ নিশ্চিত্তে বলল, থ্যাঙ্কস। সে ঠিক জানত মারিয়া প্রশ্নটা করবে। তৈরি ছিল একদম। ওই জন্যই না গড়গড় করে সাজানো গোছানো কথাগুলো বলতে পারল। অদৃশ্য হস্তে নিজের পিঠ চাপড়াল সাদিফ। বাহবা দিল, ইউ আর আ জিনিয়াস সাদিফ। ভেরি গুড। তা এভাবে লুকিয়ে বেড়াচ্ছিলেন কেন? একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ অবাক হয়ে বলল, লুকিয়েছি? কখন? এই যে এতক্ষণ। দেখলাম কেমন কেমন করছিলেন। আমি কিন্তু ঠিকই খেয়াল করেছি। কিছু কি হয়েছে? সাদিফের চেহারা মসৃণ হলো তৎক্ষণাৎ। বুঝতে পারল মারিয়া কি বলছে। মৈত্রীর নজর থেকে বাঁচার জন্য গা বাঁচিয়ে চলছিল সেটার কথাই হয়তো। ভীষণ লম্বা শ্বাস ফেলল সে। মুখমণ্ডলে দুঃখ ফুটিয়ে বলল, আসলে বিষয়টা আপনি কিভাবে নেবেন বুঝতে পারছি না। বলা উচিত হবে কি না তাও জানি না। মকোয়াইট কনফিউজড। মারিয়া মিষ্টি গলায় আশ্বস্ত করল, এত দ্বিধাদ্বন্দ্ব বন্ধুতে থাকতে নেই। আপনি নির্দ্বিধায় বলুন। একক উদ্ধৃতি চিহ্ন। সে সত্যি ভরসা পেল। চেহারায় ফুটল তার পরিষ্কার নির্ভেজাল চিহ্ন। প্রস্তুতি নিল সবটা বলে দেওয়ার। এরপর কণ্ঠ চেপে বলল, স্টেজের ঠিক বাম পাশে একটা মেয়েকে দেখছেন, হলুদ ডালা শাড়ি পরে দাঁড়ানো। একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া সাদিফের কাঁধের ওপর থেকে তাকায়। এক পলক দেখে জানায়, হ্যাঁ মৈত্রী। একক উদ্ধৃতি চিহ্ন। ও হ্যাঁ আপনারা তো পরিচিত। ভুলে গিয়েছিলাম। মারিয়া চিন্তিত কণ্ঠে বলল, কিছু হয়েছে? কি হয়নি তাই বলুন। মেয়েটা বর্ষার বিয়ে থেকে আমার পেছনে লেগেছে। ওখানে যা একটু সীমার মধ্যে ছিল কিন্তু এখন একেবারে লাগাম ছাড়িয়ে যাচ্ছে। যখনই দেখছি তাকিয়ে আছে, হাসছে, অকারণের লজ্জা পাচ্ছে। সেজেগুজে সামনে এসে দাঁড়িয়ে প্রশ্ন করছে কেমন লাগছে। ইটস ইরিটেটিং মি। নিতে পারি না এসব আমি। মেয়েরা এরকম হয়। সাদিফ দম ফেলল। তার চোখে মুখে তিতিবিরক্তির ছাপ। মারিয়া বিস্মিত হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। কথাগুলো হজম হতে বিলম্ব হলো। ফের তাকালো মৈত্রীর পানে। হ্যাঁ একটু পরপর এদিকেই তাকাচ্ছে ও। ওই মুহূর্তে প্রচণ্ড খারাপ লাগলো তার। বর্ষার বিয়ে, তারপর এই বাড়িতে এসে দুজনের একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে। কিন্তু তাই বলে ভালোবাসার মানুষের ভাগ দেয়া যায়? সাদিফ বলল, আমি জানি না কি করব। মেহমান দেখে কিছু বলতেও পারছি না। মারিয়ার নিজেকে সামলানোর ক্ষমতা প্রবল। প্রবল তার অভিব্যক্তি চাপা দেওয়ার যোগ্যতা। ঠেলে ঠুলে হাসি বের করে বলল, আসলে এটা স্বাভাবিক। মৈত্রীর বয়সী বা কত? এই বয়সে মেয়েরা ফ্যান্টাসিতে ভুগবেই। চোখের সামনে হ্যান্ডসাম সুদর্শন ছেলে দেখলে একটু আধটু পেছনে লাগা দোষের কিছু নয়। সাদিফ ভ্রু বাঁকাল। সন্দিহান কণ্ঠে বলল, আমি সুদর্শন? হ্যাঁ, কোনো সন্দেহ? সাদিফ ভাবার নাটক করে বলল, কিন্তু কদিন আগেই কে যেন আমাকে বলেছিল, আমাকে দেখতে ব্রয়লার মুরগির মতো। আমার গায়ের রং ফ্লোরে চুন ঢেলে দিলে যেমন লাগে তেমন।
একক উদ্ধৃতি চিহ্ন। মারিয়া হেসে ফেলল, স্বীকারোক্তি দিল, ওটা মজা করেছিলাম। যাক, আপনার প্রশংসা পেয়ে ধন্য হলাম। কেমন গর্বে বুকটা ফুলে উঠছে। মারিয়া হাসল, আর চোখে আরেকবার মৈত্রীকে দেখল। মেয়েটা এখনো চেয়ে। সাদিফ নিষ্পৃহ স্বরে বলল, কিন্তু ওনার ফ্যান্টাসি দিয়ে আমার কাজ নেই ম্যালেরিয়া। আমি ওনাকে পছন্দ তো দূর, কিছুই করি না। এসব একতরফা। আমি যে বিরক্ত হচ্ছি ওনার বোঝা দরকার। তাহলে বরং ওকেই গিয়ে বলুন। সাদিফ সচেতন চোখে তাকালো, কি বলবো? যেটা আপনার মনে আছে সেটাই। ওর এই ভালো লাগা আস্তে আস্তে বাড়বে। আপনি চুপ থাকলে আরো প্রখর হবে। তখন বিষয়টা সামলানো জটিল হতে পারে। আপনি বরং ওকে গুছিয়ে ব্যাপারটা বুঝিয়ে দিন। ম্যাচিউর মেয়ে, বুঝবে আশা করি। সাদিফ একটু ভেবে বলল, সত্যিই বলবো। যদি আপনার মনে হয় বলা উচিত তবে আমার কথায় নয় অবশ্যই। আচ্ছা বেশ, আমি এমনিতেই নিতে পারছিলাম না। বলি বরং। মারিয়া শুভ্র হাসল, অল দ্য বেস্ট। সাদিফ বুক ফুলিয়ে এগিয়ে গেল। তাকে নিজের দিকে আসতে দেখে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো মৈত্রী। এতক্ষণ কি তবে ওকেই নিয়েই কথা বলছিল দুজন? এদিকে মারিয়া পড়েছে চিন্তায়। মৈত্রী দেখতে সুন্দর, বাবা মাকে নিয়ে একটা সচ্ছল পরিবার ওর। সাদিফের যদি ওকে পছন্দ না হয়, তবে সে তো কোন ছাড়। ওর তো বাবাও নেই, বাবার টাকাও নেই। আর না আছে মাথা গোজার মতো একটা দীর্ঘস্থায়ী ঠাঁই। এমন অবস্থা, যদি কাল বাসা ভাড়া দিতে না পারে তবে সেটাও থাকবে না। সাদিফের হাজারটা কারণ আছে তাকে প্রত্যাখ্যান করার। মারিয়ার বুক মুচতারা চিহ্ন রে উঠল বেতারা চিহ্ন থায়। পরমুহূর্তে ভাবল, প্রত্যাখ্যানের প্রসঙ্গ তো তখন আসবে, যখন সে জানাবে ভালোবাসার কথা। সাদিফ কখনো জানবেই না ওর মনে কি আছে। ভালোবাসলে যে বলতে হবে, তাকে পেতে হবে এমন তো নয়। ওর নিজের অনুভূতিগুলো না হয় বাকিটা জীবন ওর একান্ত নিজেরই থাকবে। এমনিতেই বিয়ে, সংসার এসব তার জন্য নয়। তাহলে মাকে দেখার যে কেউ থাকবে না। মারিয়া সাদিফের থেকে চোখ ফিরিয়ে আরেক দিক তাকালো। সঙ্গে সঙ্গে ভরে উঠল তা। গড়িয়ে পড়ার আগে ব্যস্ত হাতে মুছে নিল। সবার জীবনে পূর্ণতা আসে না, কারো জীবন শূন্যতায় সুন্দর। সাদিফ মাঝপথে দাঁড়িয়ে পড়ল হঠাৎ। অচিরেই বিবেকবুদ্ধি কেমন জাগ্রত হলো। মৈত্রীর প্রতি মায়া লাগলো। এই যে মেয়েটা তার বোনের বিয়েতে এসেছে, সেজেছে, আনন্দ করছে, এখন এসব কথা বললে তো কষ্ট পাবে। তার চেয়ে বরং আজ থাক। বিয়ে মিটে গেলে আরামসে বলবে। মজা করছে যখন, করুক। কাল থেকে যেমন দাঁত চেপে হজম করছিল, আর একটা দিন না হয় করবে। মায়া মমতার কর্মধার ছেলেটা এইসব ভেবে আর ওদিকে গেল না। ওখান থেকেই ফিরে বন্ধুদের দিকে চলে গেল। মৈত্রীর মুখটা কালো হয়ে এলো তাতে। ব্যাকুল চোখ দুটো নিভে গেছে হতাশায়। সাদিফ নিশ্চয়ই কিছু বলতে চাইছিল। তাহলে চলে গেল কেন এভাবে? এখন না শোনা অবধি শান্তি পাবে না যে। শান্তা এসে ফোন হাতে দিয়ে গেল পুষ্পর। সবার হলুদ মাখানোর মধ্যেই ইকবাল ফোন করছে। আনসেভ নম্বরটা এখন সেভ হয়েছে। লুকোচুরির দিন শেষ কিনা। পুষ্পর চারপাশ ঘিরে তার গুরুজনদের উপস্থিতি। এর মধ্যে ফোন ধরে কথা বলবে কি করে? ইকবালটা তো আর ভদ্র সভ্য মানুষ নয়। নিদারুণ বেহা, যা সব কাটা কথাবার্তা বলে, শুনলেই কান দিয়ে ধোয়া বের হয় তার। পুষ্প দোনামোনা করে ধরল না। সাইলেন্ট বাটন চেপে রেখে দিল। ইকবাল থামল না, আবার ফোন করল। পুষ্পর ঠোঁট উল্টে রিসিভ করে কানে ঠেকাতেই বলল, কি লিপস্টিক পরেছিলে মাই লাভ? এত মিষ্টি কেন? মনে হচ্ছিল চকলেট খেয়েছি। পুষ্পর ঠোঁট আলাদা হয়ে গেল। বক্ষস্থল ধপ করে ওঠে। ভূপৃষ্ঠে মিশে যায় কুণ্ঠায়। জানতো এরকম কিছুই বলবে। সবার মধ্যে ধমকও দিতে পারল না। হাঁসফাঁস করে লাইনকে তারা চিহ্নটে বন্ধ করে রাখল। সুমনা বেগম পাশ থেকে বললেন, বর একটা পাচ্ছিস, কি সাংঘাতিক বউ, পাগল হবে ভাব। পুষ্প দুষ্টু হেসে বলল, আমার চাচ্চুর থেকেও বেশি। সুমনা হেসে ফেললেন, বললেন, এখনকার ছেলে পেলে না, চাচাদের ছাড়িয়ে যাবে দেখিস। এই বউ পাগল বর নিয়ে বউদের একদিকে যেমন শান্তি, অন্যদিকে অশান্তিও আছে। কি রকম? এখন বলবো না, কাল বিয়ে হোক, নিজেই বুঝবি। তারা চিহ্ন, তারা চিহ্ন। পুষ্পকে মন ভরে হলুদ লাগিয়েছে পিউ। তানহা দিয়েছে সঙ্গ। এরপর দুজন ছাদের পেছনে দিকে যায়। যেখানটায় ফুলের টব বসানো সেখানে আঁচল বিছিয়ে বসে পড়ে তানহা। পিউ হয় তার ফটোগ্রাফার। এর মধ্যেই এক ঝাঁক লোক সঙ্গে করে ছাদে পা রাখল ধূসর। তার আগমনটাই অন্য রকম। কতগুলো ছেলে ছোকরায় নিমিষেই জায়গা ভর্তি হয় ছাদের। একটারও পাঞ্জাবি ফাঁকা নেই। চিবুক কলার সব আবিরে ভর্তি।
সোহেলও আছে এর মধ্যে। ইকবালের গায়ে হলুদ থেকে ফিরেছে ওরা। ওরটা বিকেলে আর পুষ্পরটা হচ্ছে রাতে। একবারে দুটো বিয়ে বাড়িতেই তারা নিমন্ত্রিত। ধূসরকে দেখেই রুবায়দা বেগম বললেন, হ্যাঁ রে ধূসর, তুই কই ছিলি বলতো? সবাই কত খুঁজছিলাম জানিস। বোনের বিয়ে, একটু কাছাকাছি থাকবি না? সে উত্তর দেওয়ার আগেই স্টেজ থেকে পুষ্পর ডাক ছুড়ল, ভায়া, ভায়া। সাউন্ড সিস্টেম বন্ধ থাকায় ডাক পৌঁছে গেল সবখানে। পিউ বুঝে ফেলল ভায়াটাকে। তানহার ছবি তোলা চুলোয় রেখে ছুটে স্টেজের কাছে এসে গুটিসুটি মেয়ে তারা চিহ্ন রে দাঁড়ালো। এতক্ষণ যেভাবে উর্চিল ভদ্র মেয়ে হয়ে গেল অমনি। ধূসর এগিয়ে আসে পুষ্পর কাছে। পুরোটা সময় পিউ তন্ম হয়ে চেয়ে রইল। মনে পড়ে সেই পেট ছোঁয়ার দৃশ্য। সমস্ত শরীর আরেকবার শিউরে ওঠে ফের। আনমনেই হাতটা পেটের কাছে জায়গা পায়। ধূসর কাছে এসে দাঁড়াতেই পুষ্প উত্তেজিত গলায় বলল, আপনি কোথায় ছিলেন? আমাকে হলুদ মাখাবেন না? কত কষ্ট করে এক গাল ফাঁকা রেখেছি দেখুন। বাম গালটা দেখালো ও। সত্যিই তাই। তার ডান গাল, কপাল, থুতনি হলুদে জবুতবু হলেও বাম গাল সম্পূর্ণ ফাঁকা। পাশ থেকে জবা বললেন, কাউকেই হলুদ মাখাতে দিল না জানিস। লাগাতে এলেই হুঁশিয়ার করে বলছে, এখানে ধূসর ভাই হলুদ দেবেন, তোমরা বাকি সব খানে মাখাও। পুষ্প লজ্জা পেয়ে গেল। তার জীবনের এই বিশেষ দিনটার জন্য যার অবদান সবচেয়ে বেশি তার জন্য আর এমন কি। ধূসর ভাইয়ের পায়ে লুটিয়ে পড়লেও কম হবে। ধূসর হাসল, যেই হাসিতে দন্তপাটি বাইরে আসে না। বাটি থেকে হলুদ নিয়ে গালে ছুঁয়ে বলল, সুখী হও। পুষ্পর কি হলো কে জানে। ভীষণ আবেগে নড়ে উঠল হঠাৎ। দুহাতে মুখটিকে হুহু করে কেঁদে ফেলল। ভ্যাবাচেকা খেয়ে গেল সকলে। পরপর বুক ভারী হয়ে এলো। ধূসরের হাসিটুকুও বিলীন। মুছে গেছে পিউয়ের লজ্জা। তার চোখ ছলছলে হয়ে ওঠে। ক্ষণিকের জন্য স্থগিত হয়ে পড়ল বিয়ের উৎসব আনন্দ। আঁচলে চোখ মুছলেন মিনা বেগম। তারা চিহ্ন ধাতুর দীর্ঘশ্বাস ফেললেন আমজাদ। ভাইয়ের কাঁধে হাত রেখে নীরবে সান্ত্বনা জোগালেন আফতাব। কিন্তু এই সান্ত্বনা নিরর্থক। সবাই জানে, পুষ্প আর মাত্র 2 বছরের অতিথি। তারপর সারা জীবনের জন্য মেয়েটার ঠিকানা হবে অন্য কোথাও। পিউয়ের ঘরে একটা পা রাখার জায়গা নেই। বিছানা থেকে ফ্লোর বাদ নেই কিছু। যে যেভাবে পেরেছে, কাঁথা বালিশ বিছিয়ে শুয়ে পড়েছে এক একজন। এমনকি পিউ নিজেই তার শয্যায় জায়গা পেল না। ছেড়ে দিয়েছে শান্তা আর সুপ্তিকে। দুজনের কেউই মেঝেতে শুতে পারে না। ঠান্ডার প্রচুর ধাত ওদের। দেখা গেল কাল বিয়েতে সর্দি, হাঁচিতে একাকার করে ফেলছে। এর চেয়ে একটু আত্মত্যাগ করা ভালো। সবাই যখন ঘুমিয়ে পিউ নিরন্তর মুচড়ামুচড়ি করছে। একটু যদি ঘুম আসে, অথচ পাশেই নাক ডেকে ঘুমোচ্ছে তানহা। হুঁশ জ্ঞান কিচ্ছু নেই। এই মুহূর্তে ওকে চ্যাংদোলা করে পুকুরে ফেলে দিলেও টের পাবে না। পিউ ওর ঘুমটাকে প্রচণ্ড হিংসে করছে এখন। ও ঘুমাচ্ছে, তাহলে তার কেন ঘুম আসছে না? অবশ্য আসবেই বা কি করে। আজ সারাক্ষণ ধরে সেই কথা, আর সেই দৃশ্য ঘুরছে মাথায়। এই যে এখনো ঘুরছে। পিউয়ের চোখের সামনে ফের ভেসে ওঠে ধূসরের শাড়ি ভেদ করে হাত প্রবেশ করা, খিচে তাকে কাছে টানা। মেয়েটা চোখ বুজে নেয়, তারপর আবার তাকায়। বালিশে মুখ চেপে হাসে। হঠাৎ দেখল কেউ একজন বাইরে যাচ্ছে। ভালো করে তাকিয়ে বুঝল, ওটা মারিয়া। পিউ জিজ্ঞেস করল, কিছু লাগবে আপু? নিস্তব্ধ ঘরে হঠাৎ কথা বলায় মেয়েটা চমকে গেল। পরের দফায় ধাতস্থ হয়ে বলল, তুমি জেগে? আমি না আসলে ওয়াশরুমে যাব। রুমেটায় যাওয়ার তো উপায় নেই। কার না কার গায়ে পা পড়ে। একক উদ্ধৃতি চিহ্ন। ও আচ্ছা, আমি আসবো। না না লাগবে না, তুমি ঘুমাও। মারিয়া বেরিয়ে গেল। মৈত্রী ঘুম ঘুম কণ্ঠে বলল, কি ব্যাপার পিউরানি, ঘুমোচ্ছে না যে? পিউ ওর দিকে ফিরে শুয়ে বলল, ঘুম আসছে না আপু, কে যেন চুরি করেছে আমার ঘুম। বিনিময়ে দিয়ে গিয়েছে বিনিদ্র রজনী। মৈত্রী চোখ মেলে তটস্থ কণ্ঠে বলল, পিউ, তুমি কি প্রেম করছো? পিউ আক্ষেপের সুরে বলল, আর প্রেম? না আমি সিঙ্গেল, না আমি ডাবল। ঝুলে আছি মাঝখানে। মৈত্রী আগ্রহভরে বলল, সেটা কি রকম? আচ্ছা কাউকে পছন্দ করো তুমি? আগে হলে পিউ বলতো না, কিন্তু এখন তো পুষ্পও জানে। আর ধূসরের থেকেও মাঝে মাঝে সবুজ সংকেত আসছে। তাই বিনা দ্বিধায় বলল, ধূসর ভাইকে পছন্দ করি না, ভালোবাসি। মৈত্রী হা করে, চোখ পিটপিট করল। ধাতস্থ হয়ে ফিসফিস করে বলল, কিন্তু উনি তো খুব মেজাজি। শান্তা পছন্দ করতো জানো, ওকে যা বকা বকেছে। তারপর ভাবো, কোথাকার কোন গ্রামে, যেখানে জীবনে প্রথমবার গেলেন উনি,
সেখানে গিয়ে এলাকার ছেলেকে পিটি তারা চিহ্ন আছেন। কত সাহস, কত বড় কলিজা! ওনাকে দেখলেই না আমার খুব ভয় লাগে। মনে হয় যেন আমাকেও তারা চিহ্নটাবেন। পিউ ফিক করে হেসে উঠল, বলল, উনি হলেন নারকেলের মতন, ওপর থেকে খসখসে শক্ত কিন্তু ভেতরটা চমৎকার। একদিন কথা বলে দেখো। না বাবা, থাক। কিন্তু পিউ, তুমি কি করে ওনাকে পছন্দ করলে? একে তোমার অত বড়, আবার তুমি কত ফর্সা, উনি কালো। পিউয়ের মেজাজ চটে গেল, নাক মুখ কোচকাল। পরক্ষণে মাথা ঠান্ডা করে বলল, কালো তো কি, তুমি ওনাকে কখনো খেয়াল করে দেখেছ? ওনার চোখ, নাক, ঠোঁট সব ইন্ডিভিজুয়ালি সুন্দর। আর দেখলেও আমার মত করে দেখনি। আমার চোখে ওনার মতো সুতনু পুরুষ দ্বিতীয়টি নেই। ভাই রে ভাই, তুমি তো প্রেমে পড়ে একেবারেই গেছো। বেশ পাকা পাকা কোথাও বলছো হব না। আমার অনুভূতি 3 শেষ করে 4-এ পা দিল। ইটস হাই টাইম ফর গ্রো আপ। মৈত্রী চোখ তুঙ্গে তুলে বলল, 4 বছর ধরে ওনাকে ভালোবাসো? আচ্ছা, উনি বাসেন? উনি জানেন তুমি ওনাকে ভালোবাসো? হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। মৈত্রী আরেক দফা বিস্মিত হয়ে বলল, কিন্তু তোমাদেরও তো ওরকম কিছুই করতে দেখলাম না। তোমাকে দেখিয়ে করব। মৈত্রী থতমত খেয়ে বলল, আরে কথাবার্তা বলার কথা বলেছি। একক উদ্ধৃতি চিহ্ন। তানহা ঘুমু ঘুমু কণ্ঠে বলল, রাত বিরেতে কিসব তারা চিহ্ন স্টামির আলাপ করছো তোমরা? পিউ ঘুমা, তোর মামিরা যে এখানে শুয়ে, ভুলে গেছিস? পিউ চোখ বড় বড় করল। সত্যি তো, ময়মুনা, শায়লা দুজনেই এ ঘরে ঘুমিয়েছেন। হায় হায়, কিছু শুনে ফেললেন না তো? পিউ ঘাড় উঁচু করে দেখল, না, তাদের সবার ভারী নিঃশ্বাসের শব্দ আসছে। এর মানে পরিবেশ নিরাপদ। মৈত্রী বলল, আচ্ছা, ঠিক আছে। বাকি গল্প কাল হবে। আজ ঘুমো। গুড নাইট। পিউ মাথাটা বালিশে এলিয়ে দিল। সিলিং ফ্যানের দিক চেয়ে বলল, আর ঘুম? ধূসর ভাই ঘুম টুম সব কেড়ে নিয়েছেন। মৈত্রী বলল, তাহলে মমতাজের গানটা গাও। আমার ঘুম ভাঙ্গাইয়া গেল গো মরা রককিলে। তানহা ঘুমের মাঝেও হেসে উঠল। হাসল পিও, তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। মারিয়া ওয়াশরুমের দরজা বন্ধ করতেই লোড শেডিং হলো। আতকে উঠল মেয়েটা, ট্রিকরি করে আবার বেরিয়ে এলো। এই বাড়ি তার নিজের নয়। সুতরাং অন্ধকারে কোন দিকে যাবে কিছুই বুঝল না। জেনারেটর তো আছে, চলছে না কেন? ফোনটাও আনেনি, না হলে ফ্ল্যাশ যা তারা চিহ্ন লানো যেত। সে হাতে হাতে এগোতে নিল। সামনে থেকে হঠাৎ করা আলো পড়ল চোখে। নেত্রযুগল কুচকে মাথা ঘুরিয়ে ফেলল সে। সাদিফ এগিয়ে এসে বলল, আরে আপনি ভূতের মতো হাঁটাহাঁটি করছেন কেন? মারিয়ার ভয়ের ডর উড়ে গেল অমনি। সাদিফকে দেখে স্বস্তির শ্বাস ফেলে বলল, ও আপনি? ভয়ও পেয়ে গেছিলাম। ঘুমননি এখনো? একক উদ্ধৃতি চিহ্ন। আমি তো রুমেই ছিলাম না, ছাদ থেকে এলাম। ওহ, এত রাতে একা একা ছাদে? ভয়ও করে না আপনার? একক উদ্ধৃতি চিহ্ন। ভয়ও মেয়েদের জিনিস ম্যাডাম। পুরুষ মানুষ হলো বাঘের বাচ্চা, তারা ভয়ও পায় না। মুখ বাকাল মারিয়া বলল, ফ্ল্যাশটা আমার মুখের সামনে থেকে সরান। তাকাতে পারছি না। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আপনি রুমে যান, আমিও যাই। টায়ার্ড লাগছে খুব। জেনারেটরের যে কি হয় মাঝে মাঝে। এখনও চালু হচ্ছে না, গরমে ঘুমোবো কি করে ও গড। একক উদ্ধৃতি চিহ্ন। সাদিফ বিড়বিড় করে বলল। মারিয়া মিটিমিটি হেসে ভাবল, আপনি চাইলে হাত পাখা দিয়ে বাতাস করে দিতে পারি। খালি বলুন রাজি। একক উদ্ধৃতি চিহ্ন। হাসছেন কেন? খুব। না কিছু না। যাই হ্যাঁ। একক উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা যান। মারিয়া পাশ কাতারা চিহ্নটাতে নিল। রান্নাঘরের বিড়াল সানসেট বেয়ে লাফিয়ে পড়ল মেঝেতে। লেজে বেঁধে স্টিলের বিশাল বড় গামলাটা আছড়ে পড়ল সাথে। ঝনঝন করে বিকট শব্দ হলো। ছড়িয়ে গেল বাড়িময়। অন্ধকারে কলিজা ছলকে উঠল মারিয়ার। ও মাগো, বলে চিৎকার করে কাছে পেল সাদিফকে। দিগবিদিক ভুলে ওকেই জড়িয়ে ধরল তখন। সাদিফ থমকে গেল। হাত থেকে ফোনটা পড়ে গেল ফ্লোরে। প্রথমবার কোনো মেয়ে জড়িয়ে ধরায় রক্তসঞ্চালন অবধি থেমে গেছে তার। হাত পা অবশ হয়ে আসছে। মারিয়া দুহাতে পিঠ খাতারা চিহ্ন মুছে ধরে বলল, ভূত ভূত, আপনাদের বাড়িতে ভূত আছে? সাদিফের গলা শুকিয়ে কাট ডোক গিলে কিছু বলতে গিয়ে বুঝল কথা ফুটছে না। তক্ষুনি জেনারেটর চালু হয়। আলোয় আলোয় ভরে যায় বাড়ি। রোবায়দা সজাগ ছিলেন। তার কণ্ঠ শোনা গেল দূরে। কি পড়েছে খুঁজতে আসছেন? মারিয়া চট করে চোখ খুলল। কোথায় আছে বুঝতে সময় লাগেনি। ধরফর করে সরে এলো। একবার তাকালো। অস্বস্তি আর অপ্রতিভতার ছায়া চেহারায়। সাথে মৃদুমন্দ লজ্জা।
সাদিফের কপাল বেয়ে ঘাম পড়ছে। স্টিলের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে সে। ঠান্ডা দুটো চোখ তার ওপরে নিবন্ধ। মারিয়া দাঁড়িয়ে থাকতে পারে না। কি করেছে ভাবতেই মাথা ঘুরছে। ওয়াশরুমের কথা ভুলে সে ছুটতে পালিয়ে গেল ঘরে। বিয়ের জন্য একটা বর্ষর ক্লাব ভাড়া নেওয়া হয়েছে। শিকদার বাড়িতে এত মেহমান একসঙ্গে বসিয়ে খাওয়ানোর জায়গা নেই। ঘরের মালপত্র রাখবেন কই, আর চেয়ার টেবিল বসাবেন কই। তাই সিদ্ধান্ত হলো ক্লাবেই বিয়ে সারবেন। কাবিন হলেও আয়োজন বেশ বর্ষর। ইকবালদের 4টে গাড়ি এসে কেবলই গেটের সামনে ভিড়ল। মাঝের ফুলে ফুলে সজ্জিত গাড়িটা থেকে নেমে দাঁড়ালো সে। পরনে জমকাল সোনালি শেরওয়ানি, পায়ে নাগরা জুতো, ঠোঁটে একপেশে চকচকে হাসি। যেন বিয়ে নয়, জিততে এসেছে কন্য রাজপ্রাসাদ। এপাশ থেকে নামল ধূসর। সে কনের পক্ষের লোক হয়েও বরযাত্রীরাজ। সবই ইকবালের জরজ তারা চিহ্ন বরদস্তি। গতকাল সে গাল ফুলিয়েছে, কেন ধূসর উল্লুদে যায়নি। শেষে এক কথা, বিয়েতে বরযাত্রী হতে হবে ওকে। তার সাথেই যেতে হবে। ধূসর ও বাকবিতণ্ডায় না জড়িয়ে আপোসে হার মানল। বরপক্ষকে সম্মানের সহিত ভেতরে নিতে এগিয়ে এসেছেন শিকদার বাড়ির 4 কর্তা। সিঁড়ি পার করে হলের মূল গেটে আসতেই থামতে হলো তাদের। সামনে পুরো লাল ফিতা বাঁধা, অর্থাৎ গেট ধরেছে মেয়েপক্ষ। ধূসর ভেবেছিল পিউ থাকবে, আজ তো মানা করেনি। নিজের বোনের বিয়ে, মানা করবেও বা কেন। কিন্তু সবার মধ্যে ওকে না দেখে অবাক হলো। তানহা আছে, তাহলে ও নেই কেন? শান্তা, সুপ্তি কানাঘুষা করে পিউকে খুঁজেছে অবশ্য। আবার সময় পার হচ্ছে দেখে নিজেরাই তদারকি শুরু করলো। মারিয়া, মৈত্রী দলনেত্রী, গেটে বরাবরের মতো বিজয়ী হলো মেয়েরা। ইকবাল আগেই বলে রেখেছে কোনো তর্ক করা যাবে না। তার শালিকারা যা চাইবে তাই দেবে সে। এত সাধনার পর যাকে পাচ্ছে তার কাছে পৌঁছাতে টাকা যায় যাক। টাকা আগে, না বউ। ইকবাল স্টেজের দিক তাকিয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে গেল। পেছনে হেলে ঢং করল অজ্ঞান হওয়ার। ইফতি দুহাতে আগলে ধরল ভাইয়ের পিঠ। হাসল সে, হাসল সবাই। হো হো হো, বলে জোরধ্বনি উঠল। পুষ্প লজ্জায় হাত কোচলাচ্ছে বসে বসে। বাড়ির সবার সামনে ইকবালের এসব নিতে গিয়ে মরে যাচ্ছে সে। ইকবাল ধীর পায়ে স্টেজের কাছে যায়। পাশে বসে সবাইকে ছাপিয়ে ফিসফিস করে স্বীকারোক্তি দেয়। আমার বাগিচার পুষ্পটা এত সুন্দর কেন মাইলাও। এই পুষ্পর সুঘ্রাণ পেতে আমি বান্দা জান পেতে দিতেও রাজি। পুষ্প লজ্জা পেয়ে মিনমিনিয়ে বলল, যাহ। ধূসর পুরো ক্লাব চক্করকে তারা চিহ্নটে ফেলল। পিউ নেই কোথাও। ভীষণ চিন্তায় পড়ে গেল এবার। আজ সকাল থেকে ও বাড়িতে ছিল না। ইকবালের জোড়াজুড়িতে ওদের বাড়ি গিয়েছিল। পিউ ঠিক আছে তো? এর মধ্যে কিছু হয়নি তো? কাকে জিজ্ঞেস করবে? পুষ্প ছবি তুলছে ইকবালের সাথে। ওখানে যেতে সংকোচ হলো তার। তখনই তানহা পাশ দিয়ে যাচ্ছিল। ধূসর পেছনে থেকে দেখেই চিনেছে। সোজাসাপটা প্রশ্ন ছুড়ল, পিউ কোথায়? তানহা। তানহা ঘুরে তাকালো। ধূসরকে দেখে মিটিমিটি হাসল। ধূসর ভ্রু কুঁচকায় তার হাসি দেখে। ফের শুধায়, জানো ও কোথায়? তানহা দুষ্টু হেসে বলল, আপনার বউ কমন রুমে। তার চুল খুলে গিয়েছে, তৈরি হচ্ছে আবার। আমি ওখানেই যাচ্ছি। হতভম্ব হয়ে গেল ধূসর। আপনার বউ? সম্বোধন শুনে চোখ প্রকট হয়ে এলো। তানহা হেলে দুলে প্রস্থান নিয়েছে, কিন্তু সে অবাক চোখে চেয়ে রইল। পরপর দুপাশে মাথা নেড়ে ঠোঁট গোল করে শ্বাস ফেলল। পিউয়ের বান্ধবী তো, স্বাভাবিক এসব। সব এক গোয়ালের গরু। অল্প বয়সে দাঁত উঠেছে, মুখে ধান দিলেই খুই ফুটছে। কিন্তু এই পিউটার এত সাজার কি আছে? কাকে দেখাবে এত সেজে? ধূসর সচেতন চোখে মুখে প্রার্থনা করল, আর যাই করুক, শাড়ি যেন না পরে। প্রার্থনা কবুল হলো। পিউ শাড়ি পরেনি, ভারী কাজের একটা জর্জেট 3 পিস পরেছে। সেজেছে সে নিজেই, কিন্তু বড় সাধ করে পার্লার থেকে একটা খোপা করেছিল। অথচ ক্লাবে ঢুকতেই বেখেয়ালে পিলারের সাথে দাঁতারা চিহ্ন কাকিয়েছে, আর খুলে গিয়েছে চুল। পার্লারের মেয়েটা যতগুলো ক্লিপ লাগিয়েছিল, সব খুলতে হয়েছে ওকে। ওই জন্য গেট ধরাটাও মিস করে ফেলল। সে যে কেঁদে ফেলেনি এই ঢের। যখন বাইরে এলো, তখন বিয়ের কাজ শুরু হয়েছে। মোটামুটি বর কনের ছবি তোলার পর্ব সমাপ্ত। কিন্তু সে তো একটাও ছবি তুলল না। হায় হায়। পিউ আশেপাশে তাকিয়ে তানহাকে খুঁজল। ওর কাছেই তার ফোন। হঠাৎ দেখল ইফতির সাথে এক কোণায় দাঁড়িয়ে কথা বলছে সে। পিউ আগ্রহ নিয়ে একটু কাছে গিয়ে দাঁড়ালো। অত চেঁচামেচির ভেতর যা কানে এলো তাতে বুঝল, ইফতি প্রশংসা করছে তানহার। হেসে ফেলল পিউ। দুপাশে মাথা নেড়ে চলে এলো। কিছু ছেলের কাজই হয় মেয়ে পটানো। ইফতি এই বয়সে, এই বড় হলে কি হবে? ও যে ইকবাল ভাইয়ের ভাই।
বিশ্বাস করা দুঃসাধ্য। ইকবালের কথা মাথায় আসতেই ধূসরকে খুঁজতে শুরু করল পিউ। চারদিকে এত ছড়ানো ছেটানো লোক, এদের মধ্যে তার কাঙ্ক্ষিত তিনি কোথায়? পিউ একা একা কিছুক্ষণ ঘুরে বিরক্ত হয়ে পড়ে। তানহা আর ইফতির খুশগল্প ইহকালের শেষ হবে না। ফোনের আশায় না বসে ফটোগ্রাফারের দিক এগিয়ে গেল। ডেকে বলল, আমার কিছু ছবি তুলে দিন। আমি আমজাদ শিকদারের ছোট মেয়ে। ও শিওর ম্যাম, আসুন। ওখানে দাঁড়ান, লাইটিংটা ভালো। সুন্দর আসবে। স্টেজের পাশেই ফুল দিয়ে সাজানো আরেকটু বড় জায়গাটা দেখালেন তিনি। পিউ যেতে গিয়েও থেমে দাঁড়ালো। ধূসর খাবারের ওখান থেকে বের হয়েছে। তাদের ভবিষ্যৎ মেয়র খালিকুজ্জামান এসেছেন। ওনাকেই সম্মানের সহিত বসিয়ে দিয়ে এলো। পিউ ওকে দেখেই ঝলকে ওঠে। ছেলেটিকে বলে, একটু দাঁড়ান। জি। তারপর দুরন্ত পায়ে কাছে যায়। ধূসর দুজন ছেলের সাথে কথা বলায় ব্যস্ত তখন। পিউ পেছনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে অপেক্ষা করে কথা শেষ হওয়ার। এর আগেই সামনের একটি ছেলে তাকে দেখে ধূসরকে ইশারায় বলল, ভাই, পেছনে। ধূসর ফিরে চাইল। চোখাচোখি হলো দুজনের। এতক্ষণে পিউকে দেখে বুকের ভারী ভাবটা নিমিষে নেমে গেল। সেকেন্ডে আপাদমস্তক দেখে নিল ওর। শাড়ি পরেনি বলে স্বস্তির শ্বাস ফেলল মনে মনে। জিজ্ঞেস করল, কি? পুরো কণ্ঠটা শুনেই গুলিয়ে গেল পিউ। নার্ভাস হয়ে ঠোঁট ভেজাল জিভে। ধূসর ছেলে দুটোকে বলল, তোরা গিয়ে খেতে বস। আচ্ছা ভাই। ওরা যেতেই ধূসর সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো। পিউ আমতা আমতা করে বলল, ওই ছবি তুলতাম আর কি। আসলে উনি বলছিলেন একার চেয়ে দুজন হলে ভালো হয়। একক উদ্ধৃতি চিহ্ন। উনি হিসেবে ক্যামেরাম্যানকে বোঝালো সে। ধূসরের চোখ মুখের পরিবর্তন দেখা গেল না। কণ্ঠস্বরও অপরিবর্তিত রেখে বলল, আয়। পিউ শঙ্কিত ছিল ধূসর শুনবে কি না। এই প্রহেলিকার মন বোঝা দেয়। কখন কি চায় নিজেই জানে না হয়তো। অন্য সময় হলে সে আসতো না বলতে। একসাথে ছবি ওঠানোর কথা তো দূর। কিন্তু কালকের ওইসব ঘটনার পর তার শ্বাসটা হুহু করে বেড়ে গেছে। পিউ হাসি হাসি মুখে ক্যামেরার লেন্সের সামনে দাঁড়ালো। ধূসরকে সাথে নিয়ে এত তাড়াতাড়ি ছবি তুলতে পারবে ভাবেনি। এই 2023 সাল তার জন্য আশীর্বাদ। সব ভালো হচ্ছে। জীবনে প্রথম ছবি দুজনের, আহা তাও কাপল পিক। পিউ গদগদ হয়ে পড়েছে। আইসক্রিম হলে নির্ঘাত গলে যেত। ধূসর পাঞ্জাবির কলার ঠিকঠাক করে পাশে দাঁড়ালো। পারফিউমের ঘ্রাণ হুটোপুটি করে নাকে এসে লাগলো তার। আহ, কি মিষ্টি, কি মিষ্টি। তাদের মধ্যে তখনও 2 হাত সমান দূরত্ব। ফটোগ্রাফার ছেলেটি ক্যামেরা চোখ বসিয়ে হাত দিয়ে বোঝালো, আর একটু ক্লোজ হন। পিউ এগোবে কি না বুঝে উঠল না। ঠিক তখনই ধূসর কাঁধে হাত রেখে টেনে নিল কাছে। পিউ চকিতে তাকায়, বিস্মিত হয়। পরপর ভেতর ভেতর খুশিতে লাফিয়ে উঠল শিশুর ন্যায়। মুচকি হেসে ক্যামেরার দিক চাইতেন, একটা দারুণ যুগল ছবি বন্দী হলো সেখানে। ওই সময় ইকবাল স্টেজ থেকেই ডাক ছুড়ল, এই ধূসর, পিউ এসো ছবি তুলি। হায় ধূসর। একক উদ্ধৃতি চিহ্ন। ধূসর জিজ্ঞেস করল, আর তুলবি? ইতোমধ্যে অনেকগুলো ক্লিক বসিয়েছে ছেলেটি। পিউ মোহগ্রস্তের মতো চেয়ে থেকে দুপাশে মাথা নাড়ল। ধূসর তাকে ফেলে এগিয়ে গেল স্টেজে। ইকবাল পুষ্পর মাঝখানে জায়গা নিল। দুজনকে দুহাতে আগলে ছবি ওঠাল। পিউ কেমন করে দাঁড়িয়ে থাকে, যেন একটা আঙুলের টোকায় হেলে পড়বে। পুষ্প ফের ডাকল, এই পিউ আয়না। মুহূর্ত মধ্যে সম্বিত ফিরল তার। চুল ঠিকঠাক করে স্টেজে গিয়ে দাঁড়ালো। ইকবাল তাকে আগলে দাঁড়ায়। চারজনের হাস্যোজ্জ্বল একটা ছবি স্মৃতি হিসেবে আটকে যায় সারা জীবনের জন্য। তারা চিহ্ন, তারা চিহ্ন, তারা চিহ্ন। ইকবাল গড়গড় করে কবুল বলেছে। সময় নিয়েছে পুষ্প। থেমে থেমে বলেছে সে। সকলের সমস্বরে আলহামদুলিল্লাহ শোনা গেল। স্টেজের কাছে বিপুল মানুষের ভিড়ে তানহা পিউ জায়গা পেল না দাঁড়ানোর। ওরা দুজন হাল ছেড়ে দিয়ে একদম পেছনের দুটো লোহার চেয়ারে গিয়ে বসল। পিউ জিজ্ঞেস করল, ইফতি কি বলছিল? ফোন নম্বর চাইছে। দিয়েছিস? দেইনি। দেব। ভালো লাগলেই দে। দেখতে কিউট। কিন্তু সেম এজ রিলেশনশিপ ভালো লাগে না। তোর আর ধূসর ভাইয়ের প্রেম দেখে তো আরই না। আমার এমন 10 বছর গ্যাপের একটা প্রেমিক চাই। 5 অন্তত থাকতেই হবে। এর নিচে হলে ক্যান্সেল। পিউ হাসল। ভ্রু নাচিয়ে বলল, সাদিফ ভাই সিঙ্গেল এখন। ট্রাই করবি? এই না না। একক উদ্ধৃতি চিহ্ন। পিউ স্টেজের দিকে চোখ দিল। ধূসরের সাথে ছবি তোলার পর ডেট ধরার দুঃখ ভুলে গিয়েছে সে। মন মেজাজ বেশ ফুরফুরে এখন। অনেকটা সময় লাগলো স্টেজের কাজটা ফাঁকা হতে। মোনাজাত ধরল সবাই। পিউ মাথায় ঘোমটা টানল। আমিন বলে দুহাত মুখে ঘষল।
স্টেজে বসা বোনের দিকে অভিনিবিষ্ট হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। পুষ্প আর পাশাপাশি ইকবালকে ধরিত্রীর সর্বাধিক শ্রেষ্ঠ জুটি লাগছে তার। দুজন যেন দুজনের জন্যই তৈরি। ইকবালের মুখের হাসিটা যেন গোটা রাজ্য জয়ের উল্লাস সেখানে। হঠাৎ করেই ওদের মাঝে নিজেকে খুঁজে পেল পিউ। ভ্রু গুছিয়ে এলো অমনি পুষ্পর জায়গায় সে, আর পাশে ঠিক ধূসরকে দেখে বুকটা ধড়াস করে উঠল। বিশ্রামহীন উর্মিমালা আছড়ে পড়ে হৃদয়ে। অমন নিষ্পলক চেয়ে থেকে বলল, তানহা, ভাবতে পারছিস একদিন এইভাবে আমারও বিয়ে হবে? ধূসর ভাই ঠিক এইরকম একটা শেরওয়ানি পরে আমার পাশে বসবেন। মাথার পাগড়িটা জলজল করবে ওনার। আমি তখন হাঁ করে চেয়ে থাকব, চোখের তৃষ্ণা মিটিয়ে দেখব। ওনার শেরওয়ানির রং অবশ্যই মেরুন হতে হবে বুঝলি। ওই রংটায় ওনাকে ঠিক আমার স্বপ্নের রাজপুত্রের মতো দেখায়। যেই রাজপুত্রকে দেখে আমি মনে মনে শতবার অজ্ঞান হয়েছি। তারপর নিজেই হাসল, লজ্জা লজ্জা কণ্ঠে বলল, তারপর আমাদের বাসর হবে, বাচ্চা কাচ্চা হবে, ওকে খালামনি ডাকবে। এসব ভাবলেই। বলতে বলতে মিটিমিটি হেসে পাশ ফিরতে ভূত দেখার ন্যায় চমকে উঠল। পরপর ছিটকে দাঁড়িয়ে গেল বসা থেকে। তানহার টিকিটাও নেই এখানে। তার জায়গায় বসে ধূসর। শৈলপ্রান্ত এঁকে বেঁকে আছে। বাম উলুর ওপরে তোলা ডান পা টানাড়াচ্ছে। লোহার চেয়ারের হাতলে ঠেসে দেয়া এক হাত। পিউয়ের প্রকট চক্ষুকোটর ফু তারা চিহ্নরে বেরিয়ে আসবে প্রায়। শুকনো ডুগি লল সে। ধূসর ভাই কি তার নির্লজ্জ কথাবার্তা শুনে ফেলল?